নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প, মরা বসন্ত। সকাল থেকে ফোন বাজছিল মুহুর্মুহু। শুধু সকাল নয়, সেই রাত থেকে। যেই না টিভিতে দেখালো বাঁধ হটাও নদী বাঁচাও আন্দোলনের জন্য এবছর শ্রেষ্ঠ পরিবেশবিদের পুরস্কারটি পেয়েছেন সুতপা রায় এবং বিখ্যাত পুরস্কারটি দেওয়া হচ্ছে টোকিও থেকে, অমনি শুরু হয়ে গেছে অভিনন্দনের বন্যা। মোবাইল তো বেজে বেজে ক্লান্ত, এসএমএসের টুংটুং চলছে তো চলছেই, ল্যান্ডলাইনেরও যেন বিশ্রাম নেই। তবে এই ফোনটার জন্য সুতপা একেবারেই প্রস্তুত ছিল না। অনর্গল থ্যাংক ইউ, ধন্যবাদ, অজস্র ধন্যবাদ বলতে বলতে তার ষড়যন্ত্র প্রায় বিকল হওয়ার দশা। স্নান খাওয়া সেরে ল্যান্ডফোন ক্রেডল থেকে নামিয়ে রেখে মোবাইলটাকে সুইচ অফ করবে কিনা ভাবছে, ঠিক তখনই চলো ভাসে চমক। অচেনা নম্বর দেখে ফোনটা ধরবে কিনা ভাবছিল সুতপা। খানিকটা দোনামোনা করে বোতাম টিপল। হ্যালো, আমি সুতপা রায়ের সঙ্গে কথা বলছি তো? হ্যাঁ, কে বলছেন? আমায় চিনতে পারছো না সুতপা? আমি মনীষ। অবিশ্রান্ত ফোন প্রবাহে সুতপা যেন কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিল। নামটা শুনে আচমকা স্নায়ু টান টান, বুকটাও যে কেন হঠাৎ ধড়াস করে উঠল এমন একটা মধুর দিনেও। আশ্চর্য, এত পরিচিত স্বর, তবু নাম বলার পরে চিনতে হলো মনীষকে। হৃদয়ের চকিত উত্তেজনা দমন করল সুতপা। 58 বছরের মানানসই গলায় বলল, সরি, প্রথমটাই ঠিক প্লেস করতে পারিনি। বহু বছর বাদে তোমার ভয়েসটা শুনলাম তো। প্রায় 30 বছর। সুতপা মনে মনে বলল, 32 বছর। একটু স্মৃতি হাতড়ালে 32 বছর কত মাস তাও হয়তো মনে পড়ে যাবে। মনীষের সঙ্গে শেষ দেখা হয়েছিল কালী পুজোর পরদিন, অর্থাৎ অক্টোবরের শেষে বা নভেম্বরের গোড়ায়। এখন চলছে মার্চ, তার মানে 32 বছর 5 মাস। কি ছেলে মানুষই হচ্ছে। নিজেকে বকুনি দিল সুতপা। গলা অনাবশ্যক ভারী করে বলল, খবর কি তোমার? আছো কেমন? খবর তো এখন তোমার সুতপা। তুমি তো ক্যান্টার করে দিয়েছ। চতুর্দিকে তো তোমাকে নিয়ে ধন্য ধন্য চলছে। কাগজ, টিভি, একটু যে তোষামদের সুর। শুনতে বেশ লাগলো সুতপার। কতবার প্রশংসা শোনা সত্ত্বেও মনীষের গলায় স্তুতিটা যেন অন্যরকম শোনায়। দীর্ঘ সমুদ্রযাত্রার শেষে শিগাল পাখিকে দেখলে বুঝি এরকমই অনুভূতি জাগে নাবিকের। তবু কেজো গলায় অসংখ্যবার আওড়ানো বাক্যবন্ধটি উচ্চারণ করল সুতপা, থ্যাংক ইউ। ও প্রান্তে আর সারা শব্দ নেই, অথচ ফোনও ছাড়ছে না। একটু পরে সুতপায় অধৈর্য হয়ে বলে ফেলল, আর কিছু বলবে? হ্যাঁ, মানে। ফের স্বর ফুটেছে মনীষের, একটু যেন আড়ষ্ট। তোমার সঙ্গে একটা কথা ছিল, মানে তোমাকে একটা কথা বলার ছিল। কি? সে তো ফোনে বলা যাবে না। আবার ক্ষণিকের বিরতি, তারপর এক দ্বিধাগ্রস্ত স্বর ভেসে এসেছে, তোমাকে আমি সামনাসামনি বলতে চাই সুতপা। সুতপা সামান্য থতমত, অস্ফুটে বলল, ও, তোমার সঙ্গে কি একবার দেখা করা যাবে? মনীষ অনুনয়ের সুরে বলল, জানি তুমি এখন খুব ব্যস্ত, কিন্তু কথাটা যে আমার না বললেই নয়। তোমায় যদি সিচুয়েশনটা এক্সপ্লেন করি, তুমি বুঝবে কেন আমি তোমার কাছে। 32 বছর 5 মাস আগের পুরনো জ্বালা হঠাৎই ছিলেছেঁড়া ধনুকের মতো আঘাত করল সুতপার মস্তিষ্কে। একটা জংলি রাগ ফুঁসে উঠতে যাচ্ছিল, কিন্তু সুতপা রায়কে কি আজ আর ওসব মানায়? সংযত স্বরে সুতপা বলল,
তার আর কোনো প্রয়োজন আছে কি? আছে সুতপা, আছে বই কি। তুমি শুনলে বুঝবে আমি কতটা হেল্পলেস ফিল করি। হাউ মাচ আই অ্যাকিউজ মাইসেলফ ফর দ্য সিচুয়েশন। মনীষের গলা রীতিমতো করুণ। প্লিজ সুতপা, আমায় একটু সময় দাও, যত তাড়াতাড়ি সম্ভব। বলো আজই তোমার বাড়ি চলে যেতে পারি। না না, আজ নয়, বিকেলে প্রেস মিট আছে। তাহলে কাল? মুহূর্তকাল চিন্তা করলো সুতপা। কাল সকালেও কার কার যেন আসার কথা। বিকেলটা অবশ্য ফাঁকা আছে। ভেবেছিল নিজের সঙ্গে গোটা ওবেলাটা কাটাবে কাল। এত বছর ধরে সে কি করলো, যে কারণটা নিয়ে তার লড়াই, তাতে সত্যি কতটা এগোতে পারলো তার একটা হিসেব নিকেশ করবে বসে। ওই সময়টাতেই কি ডাকবে মনীষকে? সেও তো এক ধরনের হিসেব নিকেশই হবে, নয় কি? সুতপা গলা ঝেড়ে বলল, বেশ, কাল ইভিনিংয়ে এসো, অ্যারাউন্ড 6। সো কাইন্ড অফ ইউ সুতপা। আমার মনের ভারটা তোমার কাছে। মনীষ একটু থমকে থেকে বলল, বাই দা বাই, তুমি এখনও সেই গোল পার্কের বাড়িতেই? হ্যাঁ, আমার ঠিকানা বদলায়নি। জানি, তবু। মনীষ যেন ফের হোঁচট খেল। সামলে নিয়ে বলল, আজ আর তোমায় ডিস্টার্ব করব না, ছাড়ছি, কাল দেখা হবে। মোবাইলটা পাশে রেখে বিছানায় শরীর ছেড়ে দিল সুতপা। চোখ বুঝলেই স্মৃতির মিছিল। অর্থনীতির প্রখ্যাত অধ্যাপক প্রশান্ত গোস্বামীর অধীনে রিসার্চ স্কলার হিসেবে যোগ দিল সুতপা সিথির ক্যাম্পাসে। স্যারের চেম্বারে মনীষের সঙ্গে প্রথম পরিচয়। মনীষও স্যারের অধীনেই গবেষণা করছিল। তাদের বিষয়টাও ছিল কাছাকাছি। সুতপা কাজ করছিল পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির ওপর নদীর প্রভাব নিয়ে। মনীষেরও বিষয় ছিল পশ্চিমবঙ্গের গ্রাম, স্থানভেদে চাষিদের বৃত্তি বদলে যাওয়া ইত্যাদি। পাশাপাশি কাজ করতে করতেই জন্মালো নৈকট্য। সত্যি বলতে কি, মনীষের প্রেমে সুতপার ক্রমশ হাবুডুবু খাওয়া দশা। একদিন মনীষকে না দেখলে, মনীষের গলা না শুনলে সুতপার তখন পাগল পাগল লাগে। মনীষকে প্রসন্ন রাখতে সুতপা নিজের কলজেও উপড়ে দিতে পারে তখন। মনীষও ভারী উপভোগ করত ব্যাপারটা। প্রায় দাসীবাদীর মতো খাটাতো সুতপাকে। দিস্তে দিস্তে নোট কপি করাতো। এই লাইব্রেরি ওই লাইব্রেরি ছোটাতো দরকারি বই খোঁজার জন্যে। নিজের গবেষণা শিখেই তুলে সব কাজ হাসি মুখে করে গেছে সুতপা। মনে যে তখন স্থির বিশ্বাস, মনীষও আমাকে ভালোবাসে। হ্যাঁ, এরকম বিশ্বাস জন্মানোর কারণ ছিল বই কি। মনীষ কি সেই রকমই ইঙ্গিত দেয়নি? শুধু ইঙ্গিত কেন, তার চেয়ে অনেক অনেক বেশি। সেই যে দুজনে আরামবাগে গেল পাশাপাশি দুখানা গ্রাম সার্ভে করতে, কি ঘটেছিল তখন? এক বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টি নামলো। গাছ পড়ে আটকে গেল রাস্তা, বন্ধ হয়ে গেল বাস। উপায়ান্তর ছিল না, থাকতে হলো আরামবাগের এক হাটুরে হোটেলে। পাশাপাশি দুটো রুমে ছিল তারা। রাত দুপুরে মনীষ হঠাৎ দরজায় টোকা দিচ্ছে। পাল্লা খুলতেই মনীষের আবেগ তাড়িত চোখ। দুহাতে সুতপাকে জড়িয়ে ধরল মনীষ। তারপর তো ভেসেই গেল সুতপা। সুতরাং সুতপা যদি তখন ভেবে থাকে মনীষ তাকে ভালোবাসে, তাতে কি ভুল ছিল? ছিল তো বটেই। মনীষ তো সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়ল। পিএইচডি ডিগ্রিটা হাসিল হওয়ার পরেই মনীষ হঠাৎ বেপাত্তা। সুতপার সঙ্গে তো আর দেখা করেই না। বাড়িতে ফোন করে ধরলেও এড়িয়ে যায় নানান অছিলায়। তারপরেই তো আস্তে আস্তে প্রকাশ পেল গোপন তথ্য। কাকলি নামের আরেকটি মেয়ের সঙ্গে নাকি অনেক দিন ধরে লটখট চলছে মনীষের। সে নাকি ডাকসাইটে সুন্দরী। তার তুলনায় সুতপা নেহাতি খেঁদি বুচি। পুরো কথায় কান না দিয়ে সরাসরি মনীষকে ধরেছিল সুতপা। অমনি মনীষ কেমন মুখের ওপর বলে দিল, এ তো দুনিয়ার সবাই জানে, একমাত্র সুতপা ছাড়া। স্তম্ভিত সুতপাকে এও শুনতে হলো, তাকে নাকি মনীষ বন্ধু হিসেবেই দেখে এসেছে চিরকাল।
একটা রাতের পুরুষালী দুর্বলতায় সে ধারণায় বদল হওয়ার তো কোনো কারণ নেই। ওই রাত্রিটাকে ভুলে গেলেই তো হয়। এরপর আর কি করার থাকতে পারে সুতোপার, কিল খেয়ে কিল হজম করা ছাড়া? তাকে আরও অপমান করেছে মনীষ। কালী পুজোর পরদিন বাড়ি বয়ে এসে নেমন্তন্ন করে গেল বিয়ের। সুতোপা যায়নি, যাওয়ার প্রশ্নই ওঠেনি। শুধু এর ওর তার মুখে শুনল খুব ঘটা করে সম্পন্ন হয়েছে শুভ পরিণয়, এবং কাকলি নাকি সত্যিই ডানা কাটা পরি। স্রেফ রূপের কারণেই কি কাকলিতে মজেছিল মনীষ? সাদামাটা আটপৌরে চেহারার জন্যই কি প্রত্যাখ্যাত হয়েছিল সুতোপা? তাই হবে। আর কোনো দিক দিয়েই তো মনীষের অযোগ্য ছিল না সুতোপা। তবু তাকে ওই তুচ্ছ-তাচ্ছিল্য করে ভাগ্যের চাকা কেমন ঘুরে যায়। আজ সেই মনীষকেই কিনা উপযাচক হয়ে ফোন করতে হচ্ছে। বুঝি টের পাচ্ছে বিবেকের কামড় কাকে বলে। ল্যান্ডফোনটা বাজছে। ভাবনা ছিঁড়ে গিয়ে বিস্মিত হলো সুতোপা। ঈষৎ বিরক্ত। রিসিভারটা নামিয়ে রেখে এসেছিল না? কে আবার ক্রেডলে তুলল? নির্ঘাত উমার পাকামি। উঠতে হলো না, উমাই ধরেছে ফোন। ক্ষণ পরেই গুটি গুটি পায়ে দরজায় হাজির। সুতোপার প্রায় সমবয়সী, একসময় বাড়ির কাজের লোক ছিল, এখন এই নিঃসঙ্গ পুরীতে সুতোপার একমাত্র সঙ্গিনীও বটে। মুখে একটা গার্জেন গার্জেন ভাব সে ফুটিয়ে রাখে সবসময়ে। দরজা থেকেই উমা বলল, কে এক রোহিণী মালাকার ফোন করেছে, কথা বলবে? জবাব না দিয়ে ধমকে উঠল সুতোপা। আক্কেলের বলিহারি, ফোন ধরবো না বলেই তো রিসিভার নামানো ছিল। ও, আমি ভাবলাম তুমি হয়তো ভুল করে। তোর ভাবা টাবাগুলো একটু কমা, ফোনটা কেটে দে। বললাম যে বাড়ি আছো, গিয়ে বল ঘুমোচ্ছে। উফ, কি জ্বালাতনে যে পড়লাম। চোখ পিটপিট করে একটুক্ষণ সুতোপাকে দেখে চলে গেল উমা। মিনিট খানেকের মধ্যে ঘুরে এসেছে। গুমগুমে গলায় বলল, সকাল থেকে ব্যস্ত ছিলে, হঠাৎ এত তিরিক্ষি মেজাজে কথা বলছো কেন? কেন যে বদল ঘটল মেজাজের, তা কি মুখে বলা যায়? সুতোপা আলগাভাবে বলল, আমার আর ভাল লাগছে না, বোর হয়ে গেছি। সে কি গো, তোমার তো আজ খুশিতে ডগমগ করার কথা। অনবরত সুখ্যাতি শুনছ। সকলে জাঁক করে বললে, যারা তোমায় একটুও পছন্দ করে না তারাও ফোন করে করে তোমার গুণ গাইছে। উমা ভুল বলেনি। সত্যি ওরকম বেশ কয়েকটা কল সুতোপা আজ পেয়েছে বটে। যারা বিভিন্ন পত্রপত্রিকায় তার আন্দোলন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে নিয়মিত, তাদেরও আজ অন্য কণ্ঠ। অর্থনীতির দুঁদে অধ্যাপক বিশ্বনিন্দুক দীপেশ ব্যানার্জি তো প্রশংসার ছলে শুনিয়েই দিল, সুতোপার এই পুরস্কার পাওয়াটা নাকি তাকেও গর্বিত করেছে। এমনতর বচনে সুতোপার মজা না লেগে পারে? কিন্তু শেষ ফোনটা যে কেন এ ধরনের চিত্তবৈকল্য ঘটালো, যে তাকে একদা হেয় করেছিল, আজ সে নত জানো, ভেবেই তো মনটা ফুরফুরে হয়ে যাওয়া উচিত। পুরনো দগদগে ঘায়ে নতুন করে রক্তক্ষরণ ঘটল কি? সুতোপা উদাসীন স্বরে বলল, ওসব বেশি গায়ে মাখতে নেই বুঝলি, হতে মনের ফোকাসটা নড়ে যায়। উমা ফ্যাল ফ্যাল তাকালো। মানে? বই পড়ে যা জেনেছি, দেশময় ঘুরে ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে যে বুঝেছি, মনে মনে যা বিশ্বাস করেছি, তার ভিত্তিতেই তো আমার লড়াই। বাঁধ দিয়ে বন্যা সমস্যার স্থায়ী সমাধান হয় না, উল্টে বাঁধই নানান সর্বনাশ ডেকে আনে। এটাই তো আমি বলতে চেয়েছি বারবার। কেউ আমার কথা মেনেছে, কেউ কেউ মানেনি। তা আমার কথাটা যে একেবারে ফেলনা নয়, দুনিয়ার অন্যত্রও যে আমার মতো করে ভাবছে, এতেই আমার আনন্দ। উমা অতশত কিছুই বুঝল না, তবু আহ্লাদিত মুখে বলল, যাই বলো বাপু, তুমি একটা বড় কাজ করেছ। আজ তোমার বাবা বেঁচে থাকলে যা খুশি হতেন। বাবাই তো আমাকে মেন উৎসাহ দিয়েছে। বাবার ভূগোলের নলেজটা কাজে লাগিয়েই তো।
শুধু তোমার পড়াশোনার ব্যাপার কেন, এই যে তুমি বিয়ে থা করলে না, সৃষ্টি ছাড়ার মতো একবজ্ঞা হয়ে নিজের কাজে মেতে রইলে, বাবু কোনো দিন তোমায় বাধা দিয়েছেন? মা যখন বলতেন মেয়ে মানুষের বিয়ে না করে থাকাটা ঠিক নয়, তাতে নাকি অনেক অনর্থ হয়, তখন বাবুই তো ধমকে ধামকে মাকে চুপ করাতেন। মনে আছে বাবু বলতেন, তুমি তার একমাত্র মেয়ে নয়, একমাত্র ছেলেও বটে। যদি সে সংসার ধর্ম না করেই সুখী হয়, কেন তার ইচ্ছেই ব্যাগড়া দেব? ওই শুনে বুঝি তুইও বিয়ে করলি না আমার দেখা দেখি? উমা হেসে ফেলল। আমার কথা বাদ দাও, কোথায় তুমি কোথায় আমি, এই তো কেলেকুষ্টি চেহারা, পেটে বিদ্যেও নেই। আমার বর্জটাতে বাপমা কম চেষ্টা করেছে? টাকা দিয়ে যে মেয়ে পার করবে সে মুরদও তো তাদের ছিল না। কিন্তু তোমার মতো বিদ্যাবতী তো চাইলেই বাড়িতে পাত্রের লাইন পড়ে যেত, ঠিক কিনা বলো? সুতপা সায় দিতে পারল না। একটা গরম বাতাস আলগাভাবে বয়ে গেল বুকের ভিতর দিয়ে। বিদ্যেবুদ্ধি দিয়ে কি মনের মানুষটাকে কাছে টানতে পেরেছিল সে? বিচ্ছিরি সেই পরাজয়ের কাহিনী জানে না উমা, বাবা মাই জানতে পারেনি কোনো দিন। তারা চিরকাল দেখে গেল বিয়ের নামে সুতপা ভেংচি কাটে, আসল সত্যিটা তারা টের পেল কই? কত সযত্নে যে ক্ষতটাকে লালন করেছে সুতপা, ঝাঁপ ফেলে দিয়েছে মনের দরজার। পিএইচডি করে কলেজে পার্ট টাইম পড়ালো কিছুদিন, তারপর ঢুকলো এক সমাজবিজ্ঞানের শিক্ষা প্রতিষ্ঠানে। হৃদয়ে তখন অহর্নিশি জ্বালা পোড়া, কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। মনীষকে দেখিয়ে দিতে হবে সে হেলা ফেলার বস্তু নয়। মনীষ অবশ্য তখন কোথায়, কলকাতা ছেড়ে চলে গেছে দিল্লি, রূপসী বউ নিয়ে সেখানেই থিতু। তবু সুতপার জেদটা রয়েই গিয়েছিল। সেই জেদই তাকে তাড়িয়ে বেরিয়েছে গোটা দেশ। তথ্য আহরণ করে নিজের যুক্তি বিশ্বাস মতো গড়ে তুলেছে নদী বাঁচানোর আন্দোলন। পরে একসময় সে হয়তো মনীষের কথা ভুলেও গেছে, কাজটাই তো তার কাছে বড় হয়ে উঠেছিল। কিন্তু বহুকাল আগের সেই সংকল্প যে শেষমেশ বৃথা যায়নি, মনীষের আজকের ফোনটাই তো তার জলজ্যান্ত প্রমাণ। এই পরন্ত বয়সে এসেও সে নাড়া দিতে পেরেছে মনীষকে। কি হলো গো, হঠাৎ কি এত ভাবছ? সুতোটা কেটে গেল। আস্তে আস্তে উঠে বসল সুতপা। মোবাইল টিপে সময় দেখছে। উমা দেখছিল সুতপাকে, নরম গলায় জিজ্ঞেস করলো, বাবার কথা মনে পড়ছে বুঝি? সুতপা অস্পষ্টভাবে ঘাড় নাড়ল, মৃদুস্বরে বলল, একটু চা খাওয়া তো। এত তাড়াতাড়ি? এখনো তো বিকেল হয়নি। কর না, বড্ড মাথা ধরেছে। উমা সরে যেতে সুতপা যেন স্বস্তি বোধ করল একটু। একা থাকতেই ইচ্ছে করছে এখন। দীর্ঘকাল বিস্তৃতির অতলে চলে গিয়েছিল মনীষ। আজ কি সুতপাকে ফের মনে পড়ল মনীষের? নাকি অনেক দিন ধরেই আবার সুতপার সঙ্গে দেখা করার জন্যে ব্যাকুল? যোগাযোগ করতে হয়তো সংকোচ বোধ করছিল। সুতপার এই পুরস্কার প্রাপ্তির ঘটনাটা মনীষকে সুতো করে দিয়েছে। খুব সম্ভবত তাই। সে না চাইলেও মনীষের অল্প স্বল্প খবর তার কানে আসে বই কি। প্রায় বছর 15 আগে আবার এ রাজ্যে ফিরে এসেছে মনীষ। বর্ধমান না বিদ্যাসাগর কোন বিশ্ববিদ্যালয়ে যেন পড়াচ্ছিল। যে কাকলিকে বিয়ে করতে ক্ষেপে উঠেছিল তার সঙ্গে নাকি ডিভোর্স হয়ে গেছে বহুকাল। সুতপাদের গোলপার্কের বাড়ি সে ভালো মতোই চেনে। সুতপা যে একা থাকে তাও নিশ্চয়ই মনীষের অজানা নয়। তাহলে আগে আসেনি কেন? নির্ঘাত ওই বাঁধো বাঁধো ভাবটাই। কিন্তু এসে কি করবে মনীষ? আমার অন্যায় হয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করো, এতকাল বাদে কথাগুলো কি অর্থহীন নয়? সুতপার জীবনের ধারামুখটাই তো বদলে গেছে। এখন প্যানপ্যানানি শুনে তার কি লাভ? তাছাড়া ক্ষমা সে করবেই বা কেন? হয়তো মনীষ সাতকাহন করে বলবে কেন সে তখন বিয়ে করেছিল কাকলিকে।
স্রেফ দৃষ্টিসুখের মাথায় ফেসে গিয়ে কি ভুলটাই যে সে করেছিল, ইত্যাদি ইত্যাদি। ওই কাঁদনি শুনে কি মোক্ষ লাভ হবে সুতপার? তবু কথাগুলো বড় শুনতে ইচ্ছে করছে যে। কেন যে করছে? এখনও কি মনীষের ওপর দুর্বলতাটা রয়ে গেছে? কখনো নয়। মনীষ এখন সুতপার জীবনের একটা পুরনো চ্যাপ্টার মাত্র, তার বেশি কিচ্ছু নয়। এখনও যে সুতপা রায় মনীষকে মনে রেখেছে, এতেই মনীষের ধন্য হয়ে যাওয়া উচিত। কিন্তু সত্যিই যদি মনীষ এসে তার কাছে মার্জনা ভিক্ষা করে, নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার নদী বইয়ে দেয়, কি করবে সুতপা? অপমান করবে? ঝাল ছাড়বে? ছি, সুতপা রায়কে কি তা সাজে এখন? তাহলে সুতপা কি করবে? চুপচাপ শুনে লেটস ফরগিভ অ্যান্ড ফরগেট, অথবা গতস্য শোচনা নাস্তিগোছের কেতাবি বুলি আউড়ে মনীষের মনের ভার লাঘব করে দেবে? এই বয়সে সেইটাই কি শোভন নয়? অবশ্য উদাস মুখে মনীষের স্বীকারোক্তি গিলে নিয়ে আরও উদাসীন হয়ে বসে থাকা যায়, তাতে বাড়তি খানিকটা ব্যক্তিত্বও ফোটে। হয়তো মনীষকে বোঝানো যাবে সুতপার তুলনায় সে এখন কতটা অকিঞ্চিতকর। সুতপার জীবনে তার আর ফুটো করিও দাম নেই। কিন্তু সুতপা তেমনটা পারবে কি? যতই বলুক মনীষকে সে মন থেকে ছেঁটে ফেলেছে, পুরোপুরি নিরাবেগ থাকা কি তার পক্ষে সম্ভব? তাছাড়া আরও একটা ব্যাপার, সুতপাকে যত আঘাতই দিক, তার জন্যে শুধু নিন্দে মন্দই কি মনীষের প্রাপ্য? সে কি পরোক্ষে সুতপার উপকারী করেনি? জীবনে তো কোনো স্থির লক্ষ্যই ছিল না সুতপার। অভিমান আর আত্মধিক্কার তাকে একটা মিশন তো দিয়েছে। যদি তাদের বিয়েটা ঘটত, কেমন হতো মনীষ আর সুতপার যৌথ জীবনটা? কলকাতা বা দিল্লি কোথাও একটা ঘর বাঁধত, বড় জোর দুজনেই অধ্যাপনা করত। ফ্ল্যাট ট্যাট কিনে গাড়ি হাঁকিয়ে ছেলে মেয়ে সংসারে আকণ্ঠ ডুবে থেকে কেটে যেত জীবনটা। নিরুদ্বেগ নিস্তরঙ্গ একটা ভ্যাদভ্যাদে লাইফ। আজকের সুতপা রায় কি সে বনতে পারত আদৌ? সুতরাং এই খ্যাতি আর প্রতিষ্ঠার জন্যও তো কৃতজ্ঞতা পাওনা হয় মনীষের, নয় কি? জীবনে লাভ ক্ষতির হিসেব বড়ই জটিল। সুতপার একটা ছোট্ট শ্বাস পড়ল। 16 আনা লাভও কেউ দিতে পারে না, আবার অবিমিশ্র ক্ষতিও বোধহয় করতে পারে না কেউ। 32 বছর আগে অল্প কিছুদিনের জন্য হলেও ভালোবাসার যে তীব্র উত্তেজনা সে পেয়েছে, সে তো জমার অঙ্কেই আছে। সেই কারণেও তো মনীষকে। মোবাইল বাজছে। তুলে মনিটরে নম্বরটা দেখল সুতপা। অচেনা। আবার কোনো অভিনন্দন? অন্যমনস্কভাবে সুতপা মোবাইল কানে চাপল। হ্যালো, চ্যানেল দিনরাত থেকে বলছি ম্যাডাম, আপনার প্রেস মিট তো 5:30টায়, তাই না? হ্যাঁ, তাই তো ঠিক হয়েছে। আপনার বাড়িতেই তো? অবশ্যই। আচমকা কি ভেবে পাল্টা প্রশ্ন করে ফেলল সুতপা। আপনাদের এই সাক্ষাৎকার পর্ব কতক্ষণ চলবে বলতে পারেন? আপনি যতক্ষণ সময় দেবেন। মানে, আমি যদি 3 ঘন্টা ধরে বকবক করে যাই? না না, বড় জোর ঘণ্টাখানেক। হ্যাঁ, 6:30 7টার মধ্যে আমায় ছেড়ে দিতে হবে, আমার অন্য কাজ আছে। ফোনটা কেটে দিয়ে ভুরু কুঁচকে তিলেক ভাবল সুতপা। হাতে মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করছে। আচমকা একটা কাণ্ড ঘটিয়ে ফেলল। চট করে টিপে দিয়েছে মনীষের নম্বরটা কলবুক দেখে। বাজছে বাজছে বাজছে। ধরেছে মনীষ। স্বরে বিস্ময়। কি হলো সুতপা? তুমি? তোমার দরকারটা কি খুব জরুরি? ভীষণ। আমি যে কি মানসিক অশান্তি নিয়ে আছি। মনে পড়ল কাল বিকেলে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ আসতে পারবে? শিওর, এক্ষুনি যেতে পারি, উইদিন 1 আওয়ার। অত তাড়াহুড়োর দরকার নেই, 8টা নাগাদ এসো। আমি চলে যাব। এবার বড় করে একটা শ্বাস ফেলল সুতপা। যাক, নিশ্চিন্ত। টেনশনটা কাল অবধি বইতে হবে না।
হিসেব নিকেশটা আজই হয়ে যাক। এমন একটা দিনেই তো যে কোনো মানুষকে মন থেকে ক্ষমা করা যায়। সুতপার বিশ্বাস হচ্ছিল না। এ কী চেহারা হয়েছে মনীষের! এক মাথা চুল কোথায় উধাও, চকচক করছে টাক, রিজু দেহকাণ্ড কেমন কোলকুজো মেরে গেছে, কপালে গালে বয়সের বলি রেখা, ঝকঝকে চোখ দুখানা যেন কেমন দ্যুতিহীন। ফস করে সুতপার মুখ দিয়ে বেরিয়ে গেল, এত বুড়িয়ে গেলে কি করে? ঈষৎ আড়ষ্ট হয়ে সোফায় বসেছিল মনীষ। গলায় কৃত্রিম সপ্রতিভতা ফুটিয়ে বলল, বাহ, বয়স তো হচ্ছে। কি এমন বয়স হয়েছে? হ্যাঁ? সুতপা সহজেই রেখেছে নিজেকে। স্মিত মুখে বলল, আমার চেয়ে তো মাত্র 3 বছরের সিনিয়র ছেলে, মেরে কেটে 61-62। আজকাল তো এই বয়সে এভারেস্ট এক্সপিডিশনে যায়। মনীষ রাগ কাড়ল না, মুখখানা হাসি হাসি করে তাকিয়ে আছে সুতপার দিকে। বুঝি দেখছে এককালের সেই অনুজ্জ্বল তরুণী এখন কতটা বিভাময়ী। উমাকে বলাই ছিল, চা এনেছে ঘরে, সঙ্গে প্লেট ভর্তি মিষ্টি, কাজু বাদাম, কুচো নিমকি। মনীষ লজ্জা লজ্জা মুখে বলল, আবার এসব কেন? আমি তো মিষ্টি বড় একটা খাই না। কেন, সুগার? না, বর্ডার লাইনে আছি, যতটা সম্ভব অ্যাভয়েড করি। একদিন খেয়ে নাও, কিচ্ছু হবে না। প্লেটখানা সামান্য এগিয়ে দিল সুতপা। নিজের চায়ের কাপ প্লেট হাতে তুলে নিয়ে বলল, তুমি তো এখন বর্ধমান ইউনিভার্সিটিতে আছো, তাই না? ছিলাম, শার্টের পরে আর এক্সটেনশন নিইনি। কেন? আর পড়াতে ইচ্ছে করছিল না। অর্থাৎ হ্যাপি রিটায়ার্ড লাইফ লিড করছো? জবাব দিল না মনীষ। অল্প ঝুঁকে একটা নিমকি তুলল, চিবোচ্ছে ধীর লয়ে। কিছু কি ভাবছে মনীষ? নাকি দ্বিধা কাটিয়ে উঠতে পারেনি এখনো? ওই বুড়োটে মেরে যাওয়া মনীষের ওপর আর কোনো বিদ্বেষ অনুভব করছিল না সুতপা। ক্ষমা তো বটেই, এর ওপর এখন করুণাও বর্ষণ করা যায়। সোফায় হেলান দিয়ে রাজেন্দ্রাণীর ভঙ্গিতে সুতপা বলল, তোমার ফোনটা কিন্তু আমায় খুব অবাক করেছে। এক্সপেক্ট করনি, তাই না? হুম, তোমার মোবাইলে কল করাটা। তুমি তো ল্যান্ডলাইন নম্বর জানতে। হ্যাঁ, মানে ঠিক মনে ছিল না। শেষে তোমার ইনস্টিটিউটে ফোন করে মোবাইলের নম্বরটাই। সুতপা মনে মনে বলল, তোমার ইন্দ্র বিশ্বাস রোডের বাড়ির নাম্বারটা কিন্তু এখনও আমার মুখস্থ। মুখে বলল, ও, তা তোমার দরকারি কথাটা এবার শুনি। কিভাবে বলি? মনীষ ইতস্তত করছে। মানে কি করে যে শুরু করি? তুমি যেভাবে খুশি বলতে পারো। সুতপা হাসল, আমি কিচ্ছু মাইন্ড করব না। তুমি কি জানো কাকলির সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে? শুনেছি। সুতপা স্বর বেশি সহজ করে ফেলল। বনিবনা হয়নি বুঝি? প্রথম প্রথম তো ঠিকই ছিল। উই ওয়ার হ্যাপিলি ম্যারিড। 2 বছর পর বাবুন হলো, তখনও সব ঠিকঠাক। তারপর হঠাৎ একদিন আবিষ্কার করলাম কাকলি অন্য পুরুষে আসক্ত, এবং সেই পুরুষটি আমারই এক অধ্যাপক সহকর্মী। সুতপার গলা থেকে চিলতে বিস্ময় ঠিকরে এলো। তাই নাকি? কি শখ পেয়েছিলাম ভাবতে পারবে না। তবুও ওকে বুঝিয়ে বাজিয়ে অ্যাফেয়ারটা থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিলাম প্রাণপণ। শুনল না আমার কথা। সংসারকে লাথি মেরে চলে গেল তার কাছে। উল্টো পাল্টা চার্জ এনে ডিভোর্সের মামলা ফাইল করলো। মনে মনে সুতপা বলল, তখন থেকেই বুঝি সুতপার কথা মনে হওয়া শুরু হলো। টের পেলে রূপ দিয়ে জীবন চলে না, প্রকৃত ভালোবাসার প্রয়োজন হয়। মুখে অবশ্য একটা দুঃখী দুঃখী ভাব আনলো সুতপা। বলল, ও তাই, ভেরি স্যাড। শুধু স্যাড নয়, হরিবল। বাবুনের তখন 6 বছর বয়স।
ওকে কেড়ে নেওয়ার জন্যে কি নোংরামিটাই না করেছিল কাকলি। আমার চরিত্র হনন করে দুর্নাম রটিয়ে আমারও তখন রোগ চেপে গেল। মনীষের স্বর যেন সামান্য উত্তেজিত। এবার মাথা ঝাঁকিয়ে বলল, লড়ে গেলাম কেশ, ছেলের কাস্টাডিটা আমিই পেলাম। সুতপা অস্ফুটে বলল, ও, তারপরেও কাকলি আমায় রেহাই দেয়নি। কোর্টের অর্ডার মাফিক সপ্তাহে একদিন ছেলের সঙ্গে দেখা করত। তখন কি জাদু চালাতো কে জানে। বাকি 6টা দিন ছেলে খালি মা মা করছে। আমার ওপর ভয়ঙ্কর রকমের ফিউরিয়াস। শেষে ছেলের ভালোর জন্যই ওকে মায়ের কাছ থেকে দূরে নিয়ে চলে এলাম এই কলকাতায়। সামান্য অধৈর্য বোধ করল সুতপা। তাকে মনীষ এসব শোনায় কেন এখন? আসল কথা পারে না কেন? সুতপা বলে ফেলল, সে তো বুঝলাম, কিন্তু তোমার দরকারি কথাটা কি? বলছি। মায়ের প্রভাব কাটাতে ছেলেকে আমি তখন অঢেল আদর দিয়েছি। যা চেয়েছে মুখের কথা খসার সঙ্গে সঙ্গে এনে দিয়েছি। টাকা চাই, টাকা নাও, 200, 500, 1000 যা ইচ্ছে। প্রশ্নও করিনি সে টাকা দিয়ে কি করবে। লাভ হলো একটাই, বাবুন পুরো বিগড়ে গেল। স্কুলে পড়তে পড়তেই ড্রাগ ধরল, আরও কত আজে বাজে নেশা। ডাক্তার দেখিয়ে যে ছাড়াবো তারও জো নেই। সে ভয়ানক ক্ষিপ্ত হয়ে ওঠে। এই করতে করতেই ঠেলে ঠুলে কোনো রকমে কলেজ অবধি পাঠালাম। তারপর একেবারেই কন্ট্রোলের বাইরে চলে গেল। বাড়ি ফেরে না, যদি বা আসে তখন আর কথা বলার দশাই নেই। ছেলে নিয়ে আমি তখন উন্মাদ হওয়ার জোগাড়। শেষে প্রায় জোর করে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করে দিলাম বাবুনকে, ওই বেহালার দিকটায়। 1 বছর পর সুস্থ হয়ে বেরোলো। আবার 6 মাসের মধ্যে যে কেসেই আবার ভর্তি করলাম। দ্বিতীয় দফায় প্রায় 2 বছরের মতো ছিল সেখানে। তারপর বাড়ি এলো বটে, কিন্তু কেমন জুবুথুবু মেরে গেল। সারাক্ষণ বাড়িতেই থাকে, একেবারেই আর বেরোয় না। নেশা ভাঙও আর করে না। কেবল আমাকে দেখলে চোখ মুখ কেমন হিংস্র হয়ে ওঠে। একটানা অনেকক্ষণ কথা বলে একটু যেন হাঁপাচ্ছে মনীষ। ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, আসলে কি হয়েছে জানো, মায়ের থেকে বিচ্ছিন্ন করাটা ও একেবারেই মানতে পারেনি। তাই আমি হয়ে গেছি ছেলের বড় শত্রু। সুতপা স্তব্ধ হয়ে শুনছিল। এখনও সে মনীষের কথার মাথা মুন্ডু বুঝতে পারছে না। কেমন যেন হেয়ালির মতো ঠেকছে। মনীষ মাথা নামিয়েছে। আপন মনে বিড়বিড় করে বললে, কিভাবে ওকে ট্যাকল করব বুঝতে পারছি না। ছেলে এখনও মাকে ভীষণভাবে মিস করে। কি করে ওকে বোঝাই? কাকলিকে তো আমিও খুব মিস করি, হয়তো বাবুনের চেয়েও বেশি। কিন্তু লাইফের রিয়ালিটিকে তো মানতে হবে। কাকলি এখন স্টেটসে বর, ছেলে মেয়ে নিয়ে ওয়েল সেটেলড। ইচ্ছে করলেও তো আমরা সেখানে মূর্তিমান উপদ্রব হয়ে হাজির হতে পারি না। আরতির মতো শোনাচ্ছে মনীষের কথাগুলো, কিন্তু সুতপার কানে যেন শীষের গোলা হয়ে ঢুকছে। এখনও কাকলিতেই আচ্ছন্ন হয়ে আছে মনীষ। সেখানে সুতপার কোনো অস্তিত্বই নেই। মনীষ ফ্যাসফ্যাসে গলায় বলল, বোঝো আমার কি অবস্থা, আমি কতটা বিপদে আছি। কাল খবরটা দেখার পর হঠাৎ মনে হলো তুমি হয়তো আমায় হেল্প করতে পারো। বিবর্ণ গলায় সুতপা বলল, কিভাবে? তুমি তো এখন সেলিব্রিটি, একজন নামকরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট। নিশ্চয়ই অনেক এনজিওর সঙ্গে তোমার পরিচয় আছে। আমার ছেলেটাকে যদি কোথাও একটা অ্যাটাচ করে দাও। মনীষ হাত কচলাচ্ছে। মানে ওদের সঙ্গে সঙ্গে থেকে কিছু সোশ্যাল ওয়ার্ক করবে, এতে হয়তো বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পাবে। জরুরি কথাটি সেরে চলে গেছে মনীষ। বসে আছে সুতপা, বিবশ, নিষ্পন্দ। বহুদিন পর আবার বুক মুচড়ে উঠে আসছিল কান্নাটা। কিন্তু সুতপা কাঁদবে আজ? সদ্য পুরস্কার পাওয়া পরিবেশবিদ সুতপা রায়, নাকি 32 বছর আগের সেই বোকাশোকা শ্যামলা মেয়েটা,
নাকি দুজনেই গলা জড়াজড়ি করে? ভেবে পাচ্ছে না, সুতপা ভেবে পাচ্ছে না। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মরা বসন্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আর বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।